ব্যাপটিসিয়া টিংটোরিয়া এই মেডিসিনটি। আমি ব্যাপটিসিয়া টিংটোরিয়া সম্পর্কে কিছু তথ্য উপস্থাপন করব। আজকে যেহেতু মেডিসিন, ম্যাথমেটিক্যাল বিভিন্ন বই আছে, এগুলো আমার নিজের কোনো ব্যক্তিগত কথা বা অভিজ্ঞতা নয়, জাস্ট বইয়ের ভাষা। আপনারা নিজেরাও এই তথ্যগুলো বইয়েই পাবেন। যেহেতু প্রশিক্ষণ ক্লাস, সেই হিসেবে আমি আজকে তথ্যগুলো উপস্থাপন করছি আপনাদের সামনে। আসলে ব্যাপটিসিয়া মেডিসিনটি, ব্যাপটিসিয়া কথাটির এই জায়গা থেকে আমাদের মূল জায়গার যে আমরা আসলে ওষুধটা কোথা থেকে দিচ্ছি, আমরা বলি সোর্স বা উৎস। ব্যাপটিসিয়া আসলে আমাদের যে হোমিওপ্যাথির মেডিসিন গুলোর সোর্স আছে, সেই সোর্সের একটি সোর্স হচ্ছে ভেজিটেবল কিংডম বা উদ্ভিদ থেকে যে ওষুধগুলো আমাদের তৈরি হয়, এই উদ্ভিদ উৎস থেকে আমাদের এই ব্যাপটিসিয়া টিংটোরিয়া ওষুধটি তৈরি হয়। এটার আরেকটি নাম হচ্ছে ওয়াইল্ড ইন্ডিগো, সাধারণত বেশ কিছু বন্য নীল গাছ নামে পরিচিত ওয়াইল্ড ইন্ডিগো। এই ওয়াইল্ড ইন্ডিগোর আরেকটা সিনোনাম আছে সোফোরা টিংটোরিয়াল নীল। সোফোরা টিংটোরিয়াল নীল এটা সাধারণত লিগুমিনেসি গোত্রের বা ফ্যামিলির একটা উদ্ভিদ। এই ওষুধটি হোমিওপ্যাথিতে প্রবীণ করেন 1857 সালে ডাক্তার ডব্লিউ.এইচ. থমসন এবং ডাক্তার ডব্লিউ.এইচ. বার্ট, এই দুজন ডাক্তার এই প্রথম প্রবীণ করেন। সাধারণত আমাদের এই আসলে যত বললাম যে এই উদ্ভিদ ঔষধটির গাছ আমেরিকা এবং কানাডার ওই অঞ্চলের আঞ্চলিক বৃক্ষ বা দেশীয় বৃক্ষ হিসেবে পরিচিত। এটি সাধারণত ওই অঞ্চলের সমুদ্র তীরবর্তী বা বালুময় যে ভূমি আছে, এই বালুময় ভূমি বা সমুদ্র তীরবর্তী অঞ্চলে জন্মায়। এটি আমরা বলি পেরিনিয়াল হার্ব বা বহু বর্ষজীবী উদ্ভিদ। আমরা আসলে প্রথমেই গাছটি সম্পর্কে একটু বলার চেষ্টা করছি, কারণ গাছটি যদি আমরা জানতে পারি যে আসলে গাছটি কি, তাহলে আমাদের জন্য বোঝা সহজ হবে যে আসলে ঔষধটি কোথা থেকে তৈরি হয়েছে। এটাকে সাধারণত ওই অঞ্চলের মানুষজন বাড়িতে শোভাবর্ধক গাছ হিসেবেও ব্যবহার করে থাকে বা লাগাই তাদের বাড়ির আশেপাশে বা টবে। এবং এর ফুলগুলো যেটা হয় উজ্জ্বল হলুদ বর্ণের বা কিছুটা নীলাভ হলুদ বর্ণের। এই গাছটি সাধারণত জুন থেকে আগস্ট মাসের মধ্যে ফুল ফোটে। গাছটিতে জুন থেকে আগস্ট মাসের মধ্যে ফুল ফুটে থাকে। আমি স্ক্রিন শেয়ার দিয়েছি, দেখেন ওয়াইল্ড ইন্ডিগো গাছের বা আমরা যে ব্যাপটিসিয়া টিংটোরিয়া, এই ব্যাপটিসিয়া টিংটোরিয়া গাছের চিত্র। এটি দেখেই আমরা সকলেই অনুধাবন করতে পারছি আসলে এই গাছটি কেমন। দেখেন এর যে মূল, এই মূলটি সাধারণত ছোট হয় এবং মূলে কিছু খুব সামান্য পরিমাণ আমরা বলি উডি বা কাষ্ঠময় থাকে, আর এটার বাইরে থাকে কালো বর্ণের এবং ভিতরে থাকে হলুদ বর্ণের। আমরা যদি মূলটা কাটি বা কাষ্ঠময় উডি পোর্শনটা কাটি, তাহলে বাইরে পাবো হচ্ছে আমাদের কালো বর্ণের এবং ভিতরে পাবো হলুদ বর্ণের। পাতাগুলো ছোট ছোট নীলাভ সবুজ বর্ণের, আমরা বলি ব্লুইশ গ্রিন। এটি হচ্ছে আমাদের যে গাছ, এই গাছের বৈশিষ্ট্য বা গাছের যে ক্যারেক্টারিস্টিক, সেটা আমরা উল্লেখ করছি। আসলে এখান থেকে আমাদের ঔষধ তৈরি হয় কোথা থেকে? এই গাছটি টোটাল থেকে ঔষধ তৈরি হয় না, আমাদের হোমিওপ্যাথিক মাদার টিংচার বা মূলারক তৈরি হয়। সাধারণত এই গাছের যে মূল এবং বাকল, এখান থেকে আমাদের মাদার টিংচার তৈরি হয়। ক্লাস 3 এই পদ্ধতিতে ক্লাস 3 যে প্রিপারেশন ফার্মাকোপিয়ার, সেই প্রিপারেশনে আমাদের এই মাদার টিংচারটি তৈরি হয়ে থাকে। আসলে ওয়াইল্ড ইন্ডিগো বা ব্যাপটিসিয়া টিংটোরিয়া উদ্ভিদটি হোমিওপ্যাথিতে ব্যবহার হওয়ার আগেও এটির কিছু ঔষধি ব্যবহার কিন্তু পৃথিবীতে প্রচলন ছিল। আমরা যতটুকু জেনেছি 1830 সাল থেকে এর ঔষধি ব্যবহার হয়ে আসছে এবং সাধারণত ওই সময়ই এটি টাইফয়েড
ফিভার বা টাইফয়েড জ্বর আমরা যেটাকে বলি, ঠিক আছে, এই টাইফয়েড জ্বরের অতি পরিচিত ঔষধ হিসেবেই কিন্তু ব্যবহার হতো। দেখেন হ্যানিম্যান ঔষধগুলোকে প্রুভিং করেছেন, বা হ্যানিম্যান পরবর্তী যারা প্রুভিং করেছেন হোমিওপ্যাথিতে ঔষধগুলো নিয়ে এসছেন, এই ঔষধগুলোর পূর্ববর্তী যে ব্যবহার আমাদের পৃথিবীতে যে চিকিৎসা পদ্ধতি, তার মধ্যে একটি চিকিৎসা পদ্ধতি হচ্ছে আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতি। সাধারণত আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতিতে এই গাছগুলোর কিছু ব্যবহার থাকে, এবং সেগুলোই হোমিওপ্যাথিক ফিজিশিয়ান বা আমাদের হোমিওপ্যাথির যে স্কলার যারা প্রুভিং করেছেন, হোমিওপ্যাথিকে সমৃদ্ধ করেছেন, তারা ওই অবস্থা বা ওই গাছের ওই ব্যবহারগুলোর উপরে ভিত্তি করে হোমিওপ্যাথিতে তারা মতে কি ব্যবহার হতে পারে সেটা পরীক্ষা করেছেন এবং নিজেদের উপরে প্রুভিং করে এর সত্যতা যাচাই করেছেন। তাহলে আমরা বললাম যে 1830 সাল থেকেই কিন্তু এই ওয়াইল্ড ইন্ডিগো গাছ বা ব্যাপটিসিয়া টিংটোরিয়া উদ্ভিদের যে ব্যবহার, এবং সাধারণত এটা টাইফয়েড ফিভারে ব্যবহার করেছে এই সময়। এবং এছাড়াও পরবর্তীতে এটা ইপিডেমিক বা মহামারী যেটাকে বলি, যদিও আমাদের এখন পেন্ডেমিক কন্ডিশন চলছে, মহামারীরই একটি বিস্তর ধাপ নাম হচ্ছে পেন্ডেমিক, যেটা সারা বিশ্বময়। এই মহামারী ইনফ্লুয়েঞ্জা বলা হয়, ইপিডেমিক ইনফ্লুয়েঞ্জাতে এই ওষুধটির অমূল্য ব্যবহার ছিল। এবং ম্যালিগনেন্ট টাইপ অফ ম্যালেরিয়াতেও এর ব্যবহার হতে দেখা যায়। ম্যালিগনেন্ট টাইপ অফ ম্যালেরিয়া, যে ম্যালেরিয়ার জ্বর বা ম্যালেরিয়ার মারাত্মক অবস্থাতেও এটি অনেক সময় ব্যবহার করে থাকে। এছাড়াও এই উদ্ভিদটি ব্যবহার হয়ে থাকে আমরা যেরকম অ্যান্টিসেপটিক হিসেবে কিছু, যেমন আমাদের ক্যালেন্ডুলা আছে, ঠিক তদানীন্তন সময়ে গ্যাংগ্রেনিয়াস স্পোন্ড বা দেখবেন মানুষের পায়ে বা হাতে বার্জার ডিজিজ হয় বা গ্যাংগ্রিন হয়, এই গ্যাংগ্রিন ফর্মে অ্যান্টিসেপটিক ড্রেসিং এর জন্য এই গাছটির রস ব্যবহার করা হয়ে থাকে। এই ব্যাপটিসিয়া টিংটোরিয়া উদ্ভিদ মানে ঔষধটি আমাদের হোমিওপ্যাথিতে আমরা ওই লং অ্যাক্টিং বা শর্ট অ্যাক্টিং হিসাব করলে এই ওষুধটি আসলে খুব শর্ট অ্যাক্টিং এবং অ্যাকুইট ফেজের রিমেডি। এবং শর্ট অ্যাক্টিং রিমেডি গুলোর ক্ষেত্রে বা অ্যাকুইট ফেজের রিমেডি গুলোর মধ্যে বেশিরভাগই আমরা দেখা যায় ঔষধের যে গতি প্রকৃতি, এই গতি প্রকৃতি কিন্তু খুব দ্রুত থাকে, কারণ এর আক্রমণ দ্রুত হয়। দেখেন অ্যাকুইট ফেজের ওষুধগুলোর মধ্যে দেখেন অর্গাননে হ্যানিম্যান অ্যাকুইট ডিজিজের ক্ষেত্রে যে কথাটি উল্লেখ করেছেন সেটি হচ্ছে যে হয় রোগটি শেষ হয়ে যাবে না রোগী শেষ হয়ে যাবে, মানে ঔষধের যে প্রকৃতি। কারণ আমাদের ঔষধের ক্ষেত্রেও একই কথাই আমরা প্রতীয়মান হব যে ব্যাপটিসিয়া যেহেতু খুব দ্রুত গতিতে আমাদের রোগগুলোকে আনয়ন করে, এবং এই অ্যাকুইট ফেজের যে ডিজিজ গুলো, যেহেতু প্রথমে আমরা বললাম যে টাইফয়েড ফিভারের এর ব্যবহার আছে তদানীন্তন সময়, এবং ম্যালিগনেন্ট টাইপ অফ ম্যালেরিয়া, দেখেন যেহেতু এর মারাত্মক অবস্থা এবং শেষের দিকের অবস্থাতেও যখন পেশেন্টের অবস্থা খুব শোচনীয় হয়ে যায়, সেই অবস্থাতে আমাদের এই ব্যাপটিসিয়া ওষুধটি প্রয়োগ করে রোগীকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনা সম্ভব। আমরা যদি মাইজমেটিক ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে মাইজমেটিক ব্যাকগ্রাউন্ডে যেহেতু অ্যাকুইট ফেজের মেডিসিন শর্ট অ্যাক্টিং রেমেডি, সেক্ষেত্রে এর সোরিক ব্যাকগ্রাউন্ড মাইজমেটিক ব্যাকগ্রাউন্ড থাকে। এবং ব্যাপটিসিয়ার পেশেন্ট গুলো খুবই চিলি বা শীতকাতর রোগী হয়ে থাকে। এটা সাধারণত লেফট সাইডেড রেমেডি। আমরা সাইড বেজেও যদি আলোচনা করি, অনেক সময় কোনো ওষুধ ডান সাইডের, কোনো ওষুধ বাম সাইডের কাজ করে, সেই ক্ষেত্রে ব্যাপটিসিয়া লেফট সাইডের মেডিসিন। যেমন আমরা লাইকোপোডিয়াম আছে ডান সাইডের মেডিসিন, তারপরে থুজা আছে লেফট সাইডেড মেডিসিন, ল্যাকেসিস আছে লেফট সাইডেড মেডিসিন। এরকম সাইড বেজের হিসাব করলে আমাদের ব্যাপটিসিয়া বাম পাশের রোগে বেশি কাজ করে, লেফট সাইডেড মেডিসিন হিসেবে ইউজ করা। আমাদের যে লোকেশন অফ অ্যাকশন বা ফার্মাকোডাইনামিক্স বলা হয়, সিটস অফ অ্যাকশন বলা হয়, ব্যাপটিসিয়া কোথায় কোথায় কাজ করে। দেখেন হোমিওপ্যাথিতে এই কথাটি বলাটা একটু দূর হতো, যদিও ফার্মাকোপিয়া বা ফার্মাকোডাইনামিক অ্যাকশন বা কিছু কিছু অঙ্গ বা কিছু সিস্টেমের নাম উল্লেখ করা থাকে, কিন্তু হোমিওপ্যাথি ওষুধ ওভারঅল টোটাল বডির উপরেই কিন্তু কাজ করে। কিন্তু মূল জায়গা যে সাধারণত এই জায়গাগুলোতে বেশি কাজ করে, সেই বিচারে ব্যাকটেরিয়া, ব্লাড, মাইন্ড, নার্ভ, মিউকাস মেমব্রেন
অফ ডাইজেস্টিভ সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেমের যে মিউকাস মেমব্রেন এগুলোর উপরে বেশি তার প্রভাব বিস্তার করতে পারে। আমরা যদি থেরাপিউটিক্যাল ভ্যালু বা ক্লিনিক্যাল, আমরা আসলে সাইন সিমটমে যাওয়ার আগে কোন কোন রোগী বা কোন কোন অবস্থাতে আমরা এই ব্যাকটেরিয়াটা ইউজ করবো, ব্যবহার করবো, সেই ক্ষেত্রে দেখেন আমাদের প্রাগৈতিহাসিক যুগের ব্যবহারের ক্ষেত্রে টাইফয়েড বা এন্টেরিক ফিভার, টাইফয়েড ফিভারের আর একটি নাম হচ্ছে এন্টেরিক ফিভার। দ্যাট মিনস আমাদের যে টাইফয়েড জ্বর আমরা অহরহ বলে থাকি, সেই টাইফয়েড ফিভারে ব্যবহার হয়। হেডেক, ডায়রিয়া, ডিসেন্ট্রি, ডিলিরাম, গ্যাংগ্রিন, ইনফ্লুয়েঞ্জা, স্টোমাটাইটিস, ডিপথেরিয়া, থ্রোট অ্যাফেকশন, টনসিলাইটিস, প্যারালাইসিস, পিউপেরিয়াল ফিভার, আলসারেটেড ট্রাং, সেপসিস, ইউরিনারি অ্যাফেকশন। এগুলো হচ্ছে আমাদের আসলে ক্লিনিক্যাল টার্ম বা অসুস্থতার কথা, কিন্তু আসলে হোমিওপ্যাথিতে তো আমরা রোগ ধরে ট্রিটমেন্ট করব না। তারপরে এই রোগগুলোতে ব্যাকটেরিয়ার কার্যক্ষেত্র অনেক বেশি, সেই জন্যই আমরা এই রোগের কথাগুলো উল্লেখ করলাম। কিন্তু সবসময় খেয়াল রাখবেন, রোগ নয়, আমাদের কাছে রোগী কি প্রেজেন্ট করছে, রোগী কি অবস্থা আমাদের সামনে দিচ্ছে, আমরা সেটিকে মূল বিবেচ্য বিষয় হিসেবে নেব। ব্যাকটেরিয়ার পেশেন্ট আসলে কি আমাদের সামনে নিয়ে আসে, কি অবস্থা আমাদের সামনে তৈরি করে। দেখেন, আমরা প্রথমেই বলেছি এর গতিটি কিন্তু খুব দ্রুত গতি, অবস্থাটি খুব দ্রুত ডেট্রয়েট করে, র্যাপিড সে ফ্রাস্ট্রেশনে চলে যায়, তার মধ্যে প্রচুর দুর্বলতা অনুভব হবে, তার মধ্যে ব্যথা অনুভব থাকে, যেটা বলে সোরনেস অল ওভার দ্য বডি, তার সমস্ত শরীরের মধ্যে একটি বেদনার অনুভব হয়, এবং সেটা সাধারণত থ্যাতলানো ব্যথা, যেমন মারলে যেমন একটা ব্যথা, আর্নিকাতে এরকম ব্যথা। এবং সে যদি শুয়ে থাকে দেখবেন সে বলে যে আমার বিছানাটা খুব শক্ত, বিছানাটি শক্ত, এই কথাটি আর্নিকাতেও আছে। তাহলে প্রচন্ড ভাবে সে তার থ্যাতলানো ব্যথা থাকে অল ওভার দ্য বডি, সমস্ত শরীরের মধ্যে একটি থ্যাতলানো ব্যথা অনুভব হয়, এবং সে সেন্সিটিভ টু লাইট এবং টাচ, তাকে কি স্পর্শ, সে আলো সহ্য করতে পারে না। এটা ব্যাকটেরিয়ার একটি গাইডিং সিমটম। আমি এখন যে সিমটম গুলো উল্লেখ করছি এগুলো হচ্ছে ব্যাকটেরিয়ার গাইডিং সিমটম। ব্যাকটেরিয়া পেশেন্টের আর কি লক্ষণ নিয়ে আপনাদের সামনে আসতে পারে। দেখেন, আমরা থেরাপিউটিক ভ্যালুর মধ্যে কিছু কথা বলেছি, সেটা হচ্ছে এন্টেরিক ফিভার বা টাইফয়েড, আর একটা হচ্ছে টনসিলাইটিস বা থ্রোট অ্যাফেকশন। ব্যাকটেরিয়ার পেশেন্টের একটা কনস্ট্রিকশন থাকে, ইসোফেগাসে কনস্ট্রিকশন থাকে, সংকোচন ভাব, মনে হয় যেন গলাটা আটকিয়ে ধরছে, এবং সে শুধুমাত্র তরল খাবার, এই তরল খাবারই গিলতে পারে, কিন্তু সামান্যতম সলিড বা শক্ত খাবার সে কিন্তু গিলতে পারে না। সামান্যতম যে শক্ত খাবার, সেই শক্ত খাবারও তার গিলতে অনেক কষ্ট হয়। সেই ক্ষেত্রে আমাদের যাদের আপনার ডিপথেরিয়া হয়, যদি এখন ডিপথেরিয়ার প্রাদুর্ভাব অনেকটাই নেই, টনসিলাইটিস হয়, এদের দেখবেন এই লক্ষণগুলো খুব বেশি দেখা দেয়, যে পানি গিলতে পারছে, শক্ত খাবার গিলতে পারছে। আবার আরেকটি লক্ষণ আছে যে শক্ত খাবার সে গিলতে পারে, কিন্তু নরম খাবার গিলতে পারে না, যেটা ল্যাকেসিসের মধ্যে পাওয়া যায়। এরকম কিছু কন্ট্রাডিক্টরি সিমটম আমরা এর মধ্যে হয়তো বা আলাপ করব বা আলোচনা করব। আচ্ছা, তাহলে আমাদের এই পেশেন্ট গুলোর মধ্যে ক্লিনিক্যাল ফিচারের মধ্যে আমরা বললাম কনস্ট্রিকশন ভাব, গাইডিং সিমটম হবে কনস্ট্রিকশন ভাব থাকে ইসোফেগাস। আর কি নিয়ে আসে, তার মধ্যে একটা ফিলিং থাকে, অনুভব থাকে, সে একটা অসহ্য রকমের ব্যথা অনুভব করে। যেহেতু আমরা বললাম ক্লিনিক্যালি কি আসে, হঠাৎ তার মধ্যে শুরু হবে, প্রচন্ড অবসাদ অনুভব করবে, এবং তার মধ্যে যন্ত্রণা, একটা অবসাদকর যন্ত্রণা, আমাদের আপাত দৃষ্টিতে মনে হবে যেন রোগী মৃত্যু মুখে বা মরার মতো অবস্থায় পতিত হচ্ছে। সেই ক্ষেত্রে যদি আমরা ব্যাকটেরিয়া লক্ষণগুলো পাই, তাহলে অবশ্যই ব্যাকটেরিয়া রোগীকে ওই অবস্থা থেকে উন্নতি সাধন করে এবং তাকে বাঁচিয়ে তোলে। ব্যাকটেরিয়ার আরেকটি প্রমিনেন্ট লক্ষণ হচ্ছে গন্ধ, দুর্গন্ধ, গন্ধ বলাটা ভুল হবে, দুর্গন্ধ।
প্রচন্ড রকমের দুর্গন্ধ, সকল প্রকার স্রাব, সেটা তার ন্যাচারাল ডিসচার্জ হোক আর অ্যাবনর্মাল ডিসচার্জ, তার প্রস্রাব, পায়খানা, বমি, ঘাম, ইভেন তার যে ক্ষত আছে শরীরে, যদি কোথাও ক্ষত থাকে, যেমন গ্যাংগ্রেনের বিষয়ে আমরা বলেছি, কোথাও ক্ষত থাকলেও সেখান থেকে প্রচন্ড রকমের পচা দুর্গন্ধ বেরোয়। প্রস্রাব করছে, তাতেও পচা দুর্গন্ধ। ইভেন তার যে মুখ থেকেও, নিঃশ্বাস থেকেও দুর্গন্ধ বেরোয়। তার মুখের মধ্যে স্টোমাটাইটিস বলি আমরা, মুখের ক্ষত হয়, এবং এখান থেকেও প্রচন্ড পরিমাণে দুর্গন্ধ বেরোয় ব্যাপটিসিয়ার। এই দুর্গন্ধই ব্যাপটিসিয়ার একটি মূল কথা। ব্যাপটিসিয়ার ওষুধটির যদি মূল কথা আমরা কিছু ধরতে চাই, এই মূল কথা যেমন ওষুধ পরিচয়ের নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় যে ওষুধ পরিচয় দেখবেন প্রথম কথা, দ্বিতীয় কথা, তৃতীয় কথা, চতুর্থ কথা, এরকম কথা দিয়ে উল্লেখ করা আছে। এর মধ্যে ওনার দ্বিতীয় কথায় দেখবেন যে দুর্গন্ধ, ব্যাপটিসিয়ার দ্বিতীয় কথা দুর্গন্ধ। তার মানে ব্যাপটিসিয়ার রোগী মল মূত্র শ্বাস প্রশ্বাস সব জায়গায় দুর্গন্ধ, ইভেন মারাত্মক দুর্গন্ধ। পাশের মানুষজন তার যে সেবা শুশ্রূষা করে যে মানুষগুলো, বিশেষ করে বৃদ্ধ ব্যক্তি যারা বেড রিডেন হয়ে যায়, বিছানাগত হয়ে যায়, তাদের সেবা শুশ্রূষা করার যে মানুষগুলো, এগুলো বিব্রতকর অবস্থায় পড়ে যায়, এত পরিমাণ দুর্গন্ধ তার শরীর থেকে বের হয়। আমি এখানে আমার একটু অভিজ্ঞতার কথা বলি। কিছুদিন আগে একটি পেশেন্টের ওনার বাড়ির লোকজন যারা ওনার সেবা শুশ্রূষা, ছেলের ওয়াইফ, দুজন এসে, আসলে ওনারা আমার পেশেন্ট, একদিন বললো যে এই বিষয়ে ভাই আমার শাশুড়ি অনেকদিন থেকেই বিছানাগত ঘা হয়ে গেছে, যেটা আমরা বেড সোর বলি। আসলে আমরা যে ওনার সেবা করছি, কিন্তু এত পরিমাণ দুর্গন্ধ বের হয় যেটা আমরা ওই ঘরে আমাদের পক্ষে যাওয়া অনেক সময় কঠিন হয়ে যায়, এবং তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে এসে আসলে আমাদের পক্ষে খাওয়া সম্ভব হচ্ছে না, আমাদের খাওয়ার রুচিটাই এখন চলে গেছে, এত পরিমাণ দুর্গন্ধ। আচ্ছা, আসলে এই জাতীয় বললাম, উনি এভাবে বলছে তার সকল কিছুতেই, তাকে আমরা খাওয়াতে গেলে মুখ হা করলেও যেন দুর্গন্ধ বের হয়, এরকম জাতীয়। যদিও আসলে তাকে ব্যাপটিসিয়া এবং পাইরোজেন দুটির লক্ষণই ছিল, পেশেন্টকে আসলে বাঁচেনি, বাঁচবে না, ওনার যে কন্ডিশনটা ছিল আমি যতটুকু দেখেছি, পরবর্তীতে মারা যান। আচ্ছা, তাহলে এই দুর্গন্ধটি ব্যাপটিসিয়ার কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি জিনিস, এবং এটি মাথায় রাখবেন, দুর্গন্ধ ছাড়া ব্যাপটিসিয়াকে কল্পনা করাটাও কিন্তু কঠিন। এবং ব্যাপটিসিয়ার যে আলসারেশন আছে, ক্ষত আছে, এই ক্ষতটিও কিন্তু একটি মার্ক ফিচার, এবং এই ক্ষত থেকে ব্লিডিং হয়, এবং যে ডিসচার্জ হচ্ছে, ক্ষততে প্রচন্ড রকম পচা দুর্গন্ধ থাকে। ক্ষততে সাধারণত অনেক সময় দেখবেন যে এই আলসারটা খুব র্যাপিডলি গ্রো করে, কিন্তু র্যাপিডলি গ্রো করলেও যে পরিমাণ পেইন থাকার কথা, সেই পেইন কিন্তু এই ব্যাপটিসিয়ার ক্ষততে থাকে না। সাধারণত ব্যাপটিসিয়ার ক্ষতগুলো পেইনলেস, তার মধ্যে কোনো অনুভূতি শূন্য, নামনেস, পেইনলেস, নামনেস, এবং তার মধ্যে কোনো সেন্সেশন থাকে না, উইদাউট সেন্সেশন। সে কোনো অনুভব ব্যাপটিসিয়ার রোগী বলতে পারে না তার এই ক্ষতগুলো। কিন্তু ওই ক্ষত থেকে কি বললাম, প্রচুর পরিমাণে দুর্গন্ধ বের হয়। ঠিক আছে, যে দুর্গন্ধগুলো সহ্য করা খুবই কঠিন। ঠিক আছে, ব্যাপটিসিয়া রোগী প্রচন্ড পরিমাণ অবসাদগ্রস্ত হয়ে যায়। আমরা বলি প্রস্ট্রেশন, মার্ক প্রস্ট্রেশন, গ্রেট উইকনেস এন্ড প্রস্ট্রেশন। সে সমস্ত তার শারীরিক এবং মানসিক দু জায়গাতেই প্রচন্ড অবসাদগ্রস্ত হয়ে যায়। কিন্তু তার লোয়ার পোর্শন, তার পায়ের দিকের অবসাদগ্রস্ততা, অনেক সময় প্যারালাইটিক পেশেন্টদের যে কন্ডিশন তৈরি হয়, এই প্যারালাইটিক পেশেন্টদের কন্ডিশনের মধ্যে সে হাঁটতে ইচ্ছা করে না, তার কোনো কাজ করতে ইচ্ছা করে না, সেটা শারীরিক এবং মানসিক দুই অবস্থাতে, যে আসলে সে এতটা লেজি, তার মনের জোর এতটা কম। কারণ কি, আমরা ওই যে বললাম রোগের দ্রুত গতি, রোগটি যে পরিমাণে দ্রুত গতিতে রোগীকে আক্রান্ত করে, এই দ্রুত গতিতে আক্রান্ত করার কারণে রোগটি ধীরে 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 রোগীকে খুব দুর্বলতায় নিয়ে এসে ফেলে, ইভেন অনেক সময় তার সেন্সলেসও হয়ে যায়, সংজ্ঞা শূন্যতা যেটা বলা হয়, সংজ্ঞাহীন বলা হয়, সেই রকম সেন্সলেস হয়ে যায়।
তাহলে আমরা রোগীর মধ্যে প্রচন্ড রকমের দুর্বলতা অনুভব করব। এবং এই যে বললাম লোয়ার পোর্শনে দেখবেন রোগী অনেক সময় কাঁপে। ব্যাপটিশিয়ার রোগী এখানে জেলসের সাথে তুলনা করা যায়, তার নাম প্রস্টেশনের ক্ষেত্রে জেলসের সাথে ব্যাপটিশিয়ার তুলনা করা যায়, এবং অনেক ক্ষেত্রে জেলসের পরে ব্যাপটিশিয়ার লক্ষণ চলে আসে। অনেক ক্ষেত্রেই ব্যাপটিশিয়ার লক্ষণটি জেলসের পরে, জেলসিমিয়ামের পরে ব্যাপটিশিয়ার লক্ষণ আসে, কারণ এর মধ্যে অনেকটাই মিল আছে। হ্যাঁ, তবে কিছু কিছু জায়গায় অবশ্যই অনেক অমিলও আছে। মিল এবং অমিল এই দুটি জায়গা নির্ণয় করেই আমাদের চিকিৎসকেরা সঠিক মেডিসিন বা সিঙ্গেল মেডিসিনে সিলেকশনে, এই জায়গাটি যদি আমরা খুঁজে বের করতে না পারি আসলে কোথায় পার্থক্য ব্যাপটিশিয়া এবং জেলসিমিয়া। দেখেন আমরা বললাম দুটোতেই কিন্তু অবসান্ন বোধ আছে, প্রচুর ট্রিমলিং হয়, কাঁপে। কারণ কি? সে প্রচন্ড দুর্বল, তার আক্রমণের গতি এত বেশি, রোগের আক্রমণের গতি বেশি, কারণ রোগীকে এত দুর্বল করে দেয়, এত উইক করে দেয়, সে কাঁপতে থাকে। সে যে হাত দিয়ে কোনো কিছু তুলতে যায় সে হাত কাঁপতে থাকে, সে হাঁটতে গেলে পা কাঁপতে থাকে, যেন পড়ে যাবে, ইভেন পড়েও যায়। সে মুখে খাবার খেতে গেলে বা মুখ দিয়ে কথা বলতে গেলে তার মুখের জিহ্বা কাঁপে, এবং জিহ্বা কেঁপে বের হয়ে আসে। এটা একটা বিষয় হচ্ছে যে ল্যাকেসিস যেমন জিহ্বাটা সামনে সাপের যেরকম বের হয়, এটা কিন্তু সেরকম নাই, এটা তার দুর্বলতার কারণেই কাঁপে। আর ল্যাকেসিসের তার স্বভাবগত কারণে কাঁপে। ব্যাপটিশিয়ার জিহ্বা কাঁপাটা হচ্ছে তার দুর্বলতার কারণে, তার রোগের কারণে, তার অবস্থার কারণে কিন্তু জিহ্বাটা কাঁপতে থাকে। এবং দেখেন তার হাত পা গুলো, আমি বললাম শুধু জিহ্বা না, তার হাত পা গুলো প্রচুর পরিমাণে দুর্বলতা অনুভব হয়। ব্যাপটিশিয়ার রোগী যখন শুয়ে থাকে, দেখেন সে দুর্বলতা, সে উঠতে পারে না, সে যখন শুয়ে থাকে তার ঘুম কিন্তু আসে না, তার মধ্যে যে ঘুমের ভাব সেটি কিন্তু থাকে না। কেন থাকে না? তার মাথার মধ্যে তার মানসিক লক্ষণের ক্ষেত্রে একটি জায়গা আছে, সে মনে করে সে যেন দুজন বা তিনজন, সে যেন দুজন হয়ে গেছে, সে যেন তিনজন হয়ে গেছে। তার দ্বিতীয় সত্তাটা তার বিছানার উপরে শুয়ে আছে, তার সাথে কথা বলছে। তার অন্য সত্তাগুলো তার মধ্যে আসে, বিছানার উপরে ছিটায় আছে, গোছাতে থাকে। ব্যাপটিশিয়ার গুলো বিছানা ফুটে 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 জায়গাতে যদি জিজ্ঞাসা করা হয় রুগীকে, সে যে আমার যেন হাত পা গুলো সব বিভিন্ন ছড়ায় ছিটে হয়েছে, কারণ তার অবস্থাটা ডিলিরিয়াম কন্ডিশন, ডিলিরিয়াম, প্রলাপ বকতে থাকে, সে ভুল বকে, ঠিক আছে। কিন্তু তার বিছানায় তো আসলে তার শরীরের অঙ্গগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে না, কিন্তু তার কাছে মনে হয় তার অবস্থাটি, মানসিক অবস্থাটি, মনের অবস্থাটা এমন একটি পর্যায়ে পৌঁছায় অসুস্থতার কারণে সে বিছানাকে শক্ত মনে করে। এটা আর্নিকাতেও আছে যে বিছানা শক্ত মনে করা। আচ্ছা, অনেক সময় ক্লিনিক্যালি যেটা পায়, দেখা যায় পায়ের, সে মনে করে যে তার পায়ের বৃদ্ধাঙ্গুল বা হাতের বৃদ্ধাঙ্গুল কি একটি অপরটির মধ্যে ঝগড়া করছে, একটি পা আরেকটি পায়ের সাথে কথা বলছে, এরকম একটি অবস্থাগুলো তার মধ্যে তৈরি হয়। ওই যে বললাম ঘুমাতে পারে না, কারণ কি? সে হাত রাখতে থাকে, তার দেহের খণ্ডগুলো গোছাতে থাকে, সে নিজেকে দুটি সত্তা ভাবতে থাকে যে না, আমার আরেকটি মানুষ আমার বিছানার পাশে শুয়ে আছে, আমি আরেকটি শুয়ে আছি, ঠিক আছে। এই জায়গাটি ব্যাপটিশিয়ার জন্য খুব, বিশেষ করে মানসিক লক্ষণের ক্ষেত্রে খুবই 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 গুরুত্বপূর্ণ। যদিও এই মানসিক লক্ষণগুলো বিচার করা বা এই মানসিক লক্ষণগুলোকে খুঁজে পাওয়ার মতো চোখ, হোমিওপ্যাথির চোখ আমাদের মতো জুনিয়র যারা ডাক্তার আছি আমরা, এদের জন্য তৈরি হওয়া খুব কঠিন। কারণ এটি একদিনের বিষয় নয়, এটি হুট করে আপনি জানতে পারবেন না, বুঝতে পারবেন না। অনেকেই আমরা ম্যাট্রিমেডিকা পড়ি, বুঝি, অনেকগুলো বই পড়ি, কিন্তু এই জায়গাগুলোকে খুঁজিয়ে বের করা, দেখা আসলে খুব কঠিন। যেমন ওই যে বললাম অনেকগুলো জায়গাতে তার মধ্যে বিছানাতে ছড়াই ছিটাই আছে ব্যাকটেরিয়া, এখানে সেকেন্ড গ্রেড মেডিসিন, এটা পেট্রোলিয়ামেও আছে, ফসফরাসেও আছে। এই লক্ষণটি ব্যাকটেরিয়া এবং ফসফরাস হচ্ছে সেকেন্ড গ্রেডের মেডিসিন, আর পেট্রোলিয়াম হচ্ছে থার্ড গ্রেড। আচ্ছা, সে নিজেকে দুটি পার্ট ভাবে, ঠিক আছে, তার ডিলিউশনটা এই পর্যায়ে, সে দুটি ভাগে ভাগ হয়ে যাচ্ছে,
মেডিসিনে ব্যাপটিসিয়া সেকেন্ড গ্রেডের মেডিসিন। আরো বেশ কিছু মেডিসিনে এটা থার্ড গ্রেডের আছে, যেমন ক্যানাবিস ইন্ডিকাতে আছে, পেট্রোলিয়ামে আছে, পালসেটিলাই আছে, সাইলেশিয়ায় আছে, স্ট্রামোনিয়ামে আছে, ফুজাতে আছে। এগুলো থার্ড গ্রেডের সিমটম হিসেবে আছে। এবং ওই যে বললাম অনেক সময় ডিলিশন কি বলে ডাবল অফ বিং, এখানেও ব্যাপটিসিয়া সেকেন্ড গ্রেডের মেডিসিন। যদিও এই মানসিক লক্ষণগুলো খুব প্রমিনেন্ট, কিন্তু তারপরেও এগুলো কিন্তু ব্যাপটিসিয়ার কেন্টের রেপার্টরিতে সেকেন্ড গ্রেডের মেডিসিন হিসেবেই পাবেন। ব্যাপটিসিয়ার মধ্যে আমরা যেটা বলছি টাইফয়েড ফিভার, দেখেন প্রথমেই একটি কথা বারবার উল্লেখ, এই টাইফয়েড ফিভারে কেন ব্যাপটিসিয়া, আমরা যে মানসিক লক্ষণের কথা বললাম, দেখেন টাইফয়েড ফিভারের থার্ড স্টেজে এসে, এই টাইফয়েড ফিভারের যখন থার্ড স্টেজ আসে, ফার্স্ট স্টেজ এবং সেকেন্ড টু থার্ড স্টেজে যদি আমাদের রুগী প্রথম দিনে কিন্তু এই অবস্থাটি তৈরি হয় না, কারণ দ্রুত গতিতে আসলে খুব দ্রুত তাকে দুর্বল করে দিচ্ছে। এবং এই টাইফয়েড বা অনেক সময় অনেক বইতে দেখবেন যে টাইফয়েড স্ট্রেট লেখা আছে, মানে যে কোনো রোগের টাইফয়েড স্টেট দুইটা জিনিস, একটা হচ্ছে টাইফয়েড ফিভার আর একটা হচ্ছে টাইফয়েড স্টেট মানে টাইফয়েড অবস্থা। ঠিক আছে, দুটি কিন্তু দুরকম। এই দুটি অবস্থার বিশ্লেষণ মানে ব্যাখ্যা ঘটকের ম্যাট্রিমেটিক্যাতে খুব সুন্দর করে দেওয়া আছে। যেমন কি আপনার ডিপথেরিয়া রোগী, ডিসেন্ট্রি রোগী, এই রোগীগুলোতেও কিন্তু টাইফয়েডের অবস্থা আসতে পারে। কেমন অবস্থা যে বললাম, প্রচন্ড দুর্বল হয়ে যায়, সে ভুল বকে, তার মধ্যে যে মানসিক অবস্থার কথাগুলো বললাম, তার দেহের অঙ্গগুলো বিভিন্ন জায়গায় ছিটে আছে, সে সেগুলোকে গোছাতে থাকে, সে নিজেকে দুজন ভাবে, ঠিক আছে, তার একটি পা আর একটি পায়ের সাথে ঝগড়া করে, সে ভুল বকে, এরকম অবস্থা কিন্তু এই তৃতীয় পর্যায়ে এসে উপস্থিত হয়। সেক্ষেত্রে যদি তার ডিসেন্ট্রি থাকে আপনি ব্যাপটিসিয়া ইউজ করতে পারেন, তার যদি ডিপথেরিয়া থাকে ইউজ করতে পারেন। শুধু ডিপথেরিয়া ডিসেন্ট্রি না, তার যদি টনসিলাইটিস এরকম সেপটিক কন্ডিশন, হ্যাঁ এখানে আরেকটি কথা আমার উল্লেখ করা উচিত, সেটি হচ্ছে সেপটিক কন্ডিশন। একটি ডিজিজ তৈরি হওয়ার সাথে সাথে যেহেতু দ্রুত গতির বিষয়, দ্রুততা কথা বলা হচ্ছে, দ্রুত যে গতিটি ব্যাপটিসিয়ায় উৎপাদন করছে, এটি ব্যাপটিসিয়ার যে কোনো রোগকে, এই রোগের রুগীকে সে সেপসিস অবস্থায় নিয়ে যায়। এবং আপনারা সকলেই জানেন সেপটিক কন্ডিশন তৈরি হতে গেলে ব্লাডের মধ্যে সেপটিক অবস্থা অবশ্যই তৈরি হয়। আমরা পরবর্তীতে এই যে প্যাথোজেনেসিস বলি, ব্যাপটিসিয়ার যে রোগগুলো, ব্যাপটিসিয়াম ওষুধটি যে রোগগুলো তৈরি করছে, এর প্যাথোজেনেসিস দ্যাট মিন্স রোগ তৈরি করার প্রক্রিয়ার কিছু অংশ বলবো, সেখানে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে আসলে ব্যাপটিসিয়া কিভাবে আমাদের রোগ তৈরি হয়। অনেক সময় আমরা ম্যাট্রিমেডিকা পড়ে থাকি, কিন্তু আসলে এর যে ফিজিওলজিক্যাল অ্যাকশন, প্যাথোফিজিওলজিক্যাল অ্যাকশন কিভাবে তৈরি করে, এটা বার্টের ম্যাট্রিমেডিকা আছে, এই বার্টের ফিজিওলজিক্যাল ম্যাট্রিমেডিকাতে পাবেন যে কিভাবে আসলে ওষুধটি, এছাড়াও অন্যান্য বই, কেন্টেল লেকচার, বিশেষ করে প্রুভিং, যে প্রুভিং সিমটম যেগুলোতে লেখা আছে, ক্লার্কের ডিকশনারি, গাইডিং সিমটম, এগুলোতে এই সিমটম গুলো আপনারা অনেকটা বিস্তারিত পাবেন। যদিও আসলে এই বিস্তারিত লেখার ম্যাট্রিমেডিকা গুলো আমরা আসলে পড়ি না, কারণ ওই জ্ঞান বা ওই ধারণ ক্ষমতা আমাদের আসলে নেই, যার জন্য অনেকে এই জায়গাগুলোতে এই ম্যাট্রিমেডিকা গুলো পড়তে চায় না। আমরা যে ম্যাট্রিমেডিকা গুলো পড়ি এগুলো সাধারণত কিনোট টাইপের ম্যাট্রিমেডিকা বা ক্যারেক্টারিস্টিক সিমটম বা গাইডিং সিমটম বেস ম্যাট্রিমেডিকা, শর্ট গাইডিং, মানে যেগুলো দেখলে অনেক লক্ষণ, আপনি এনসাইক্লোপিডিয়াতে অনেক লক্ষণ পাবেন, কিন্তু আমরা তো আসলে অতগুলো লক্ষণ মনে রাখা আমাদের জন্য অনেক ক্ষেত্রে কঠিন হয়ে পড়ে। সেক্ষেত্রে আমরা যে ম্যাট্রিমেডিকা গুলো পড়ি এগুলো সাধারণত শর্ট ডেসক্রিপটিভ এবং মূল মূল বিষয়গুলোকে লেখক বা যারা লিখেছেন ওই জায়গাগুলো থেকে, মূল বই ওই জায়গাটা, কিন্তু মূল বই থেকে এই জায়গাগুলো তুলে ধরেছেন আমাদের মনে রাখার জন্য বা আমাদের চিকিৎসা ক্ষেত্রে সহজ করার জন্য। আচ্ছা দেখেন, আমরা এই যে কথা বললাম
প্রচুর দুর্বল হয়ে যায়, সেক্ষেত্রে যে টাং সিন্ড্রোম, টাঙের উপর একটি প্রলেপ থাকে, কিন্তু প্রলেপ থাকার আগে দেখেন কি অবস্থা তৈরি হচ্ছে। জিহ্বায় একটি রেখা, মাঝ বরাবর একটি রেখা, এবং সেটা প্রথম দিকে থাকে সাদা, তারপরে ব্রাউন হয়ে যায়। প্রথমে সাদা প্রলেপে, ওই রেখাটা সাদা প্রলেপের মাঝ বরাবর থাকে, তারপরে ব্রাউন কালার হয়ে যায়, এবং পরবর্তীতে রুগী তার জিহ্বার স্বাদ অনুভব করে না, অনেক সময় শুষ্ক থাকে, প্রচন্ড পানি পিপাসা থাকতে পারে, এবং জিহ্বাটা তার মধ্যে ভোঁতা, সে ওখানকার ওই যে বললাম লস অফ সেন্সেশন, এর আগে সে কোনো সেন্সেশন পায় না, এরকম একটি অবস্থা কিন্তু জিহ্বার মধ্যে চলে আসে। ব্যাপটিসিয়া রোগীর মাথা ঘোরা আছে, ভার্টিগো বলা হয়। কারণ কি, আমাদের টোটাল সিস্টেমে দেখেন, টোটাল সিস্টেমটাই যখন আমাদের বডির সমস্ত তন্ত্রগুলো বা সিস্টেমগুলো যখন উইক হয়ে যায়, তখন আমাদের মধ্যে এই মাথা ঘোরাটা আসে স্বাভাবিক। প্রধানত তার যে লোয়ার লিম্ব বা হাঁটু থেকে পা পর্যন্ত, নিচ পর্যন্ত দেখবেন যে প্রচুর কাঁপতে থাকে, আমি কম্পমান যে কথাটা বললাম, ঠিক আছে। এই দুর্বলতার কারণে রুগীর যেন মনে হয় তার মাথাটা ঘুরছে, এবং তার মাথা ভারী ভারী অনুভব হয়, ঠিক আছে, সে মাথাটাকে স্থির ভাবে রাখতে পারে না। ব্যাপটিসিয়া রুগীর আমরা এর আগে বলেছি লেফট সাইডেড মেডিসিন, ঠিক আছে, এবং এর ডায়রিয়াতে যেটা কাজ করে, ডায়রিয়াতেও প্রচুর পরিমাণে দুর্বল। যে কোনো প্রবলেম, আমরা ন্যাচারাল এবং অ্যাবনর্মাল দুটো স্রাব, যেমন প্রস্রাব, পায়খানা, ঘাম, এগুলো তো একটা বডির ন্যাচারাল, এগুলোতেও প্রচুর দুর্গন্ধ থাকে। এছাড়াও যেগুলো অ্যাবনর্মাল, মনে করেন যে বমি হচ্ছে, বমি তো একটা মানুষের ন্যাচারালি হওয়ার কথা না, কিন্তু যদি বমি হয়, এই ব্যাকটেরিয়া রোগী প্রচুর পরিমাণে দুর্গন্ধ থাকে। তার যদি কোথাও থেকে ক্ষত, ডিসচার্জ, ব্লাড বের হচ্ছে, এটাতেও দুর্গন্ধ থাকে। ক্ষত হয়েছে, সেই ক্ষত থেকে ওজিং হচ্ছে, এটাতেও প্রচন্ড দুর্গন্ধ থাকে। দেখেন অনেক রাইটার যে যে কথাটি উল্লেখ করেছেন, ব্যাপটিসিয়াকে একটি কন্ডিশনের সাথে উল্লেখ করেছেন। সেই কন্ডিশনটি কি, যে অনেক সময় ব্যাপটিসিয়া রোগী যদি পচা নর্দমা নেবে, এটা একটা কজেটিভ ফ্যাক্টর বা কজেশন হিসেবেও ধরা হয়। একটি জলাভূমিতে যদি একটি খনির মধ্যে নামে বা পচা নর্দমার মধ্যে নামে, সেখানে যে একটা গন্ধময়, একটা পুট্রেড অফেন্সিভ ওডার, এটা বাংলায় পুতি গন্ধময় বলে, এই পুতি গন্ধময় যদি ওই নর্দমায় নামলে যে শ্বাস নিচ্ছে, দেখবেন অনেকেই আমাদের দেশে সেপটিক ট্যাঙ্কে নামার পরে অনেক শ্রমিক মারা যায়, অনেক সময় টিভিতে বা আপনারা পেপার পত্রিকায় দেখবেন এই খবরগুলো। তার মানে কি, ওখানে যে গ্যাসটা, মিথেন গ্যাস তৈরি হয়, এই গ্যাসটা প্রচন্ড দুর্গন্ধ, এবং এর কারণে তার ওখানে শ্বাসরোধ হয়ে যায়, সে কিন্তু মারা যায় অনেকে। কিন্তু যারা মারা যায় না, তাদের কিন্তু এই ব্যাপটিসিয়ার যে কন্ডিশন, রোগীর কন্ডিশন, এরকম একটি অবস্থা তৈরি হয়। সেক্ষেত্রে আমরা ব্যাপটিসিয়া দিলে রোগী সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং আমরা যে গন্ধটার কথা বললাম, অফেন্সিভ পুট্রিড অর্ডার, এই গন্ধটা এমন একটি গন্ধ, যেন ওই যে আমি উদাহরণ দিলাম, রুগীর মনের মধ্যে ঢুকে যাচ্ছে, রুগীকে যে শুশ্রূষা করছে, সেবা দিচ্ছে, তার মনের মধ্যে ঢুকে যাচ্ছে। আমরা এতক্ষণ যে লক্ষণগুলো মানে মূলত উল্লেখ করলাম, এটা হচ্ছে ব্যাকটেরিয়ার ফিজিক্যাল জেনারেল সিমটম, ফিজিক্যাল গাইডিং সিমটম হিসেবে অনেক উল্লেখ আছে। আমরা যদি রোগীর মানসিক লক্ষণের দিকে একটু বিচার করি, চিন্তা করি, আমরা প্রথমেই একটু বলেছি যে রোগীর মানসিক অবস্থাটা বা মনের অবস্থার ক্ষেত্রে কি হতে পারে। আচ্ছা দেখেন, একটা রুগী যখন আপনার সামনে আসছে, রুগীর মুখচ্ছবি বা রুগীকে দেখে ফার্স্ট লুকিং এ রুগীকে দেখে চেনা, অনেক চিকিৎসক আছেন যারা অনেক দিন প্র্যাকটিস করতে করতে, যাদের ম্যাথমেটিক্যাল নলেজ এত বেশি, তারা রুগীকে একবার বা দুবার দেখেই কিন্তু বুঝতে পারেন, চিনতে পারেন যে না, এই রুগীটি কোন ঔষধের। তারা অনেক সময় শর্ট টাইমে প্রেসক্রিপশন করতে পারেন, কিন্তু ওনাদের তথ্যের উপরে, ওনাদের দেখার উপরে বা ওনাদের কাজের উপরে ভিত্তি করে আমরা জুনিয়র যারা আছি, তারা যদি ওটাকে ফলো করতে চাই, এটা আমার কাছে মনে হয় বোকার স্বর্গে বাস করা ছাড়া আর কিছুই। কারণ যদিও বিতর্ক আছে, আমি আপনারা অনেকেই হয়তো চিনবেন, ভারতের ডাক্তার হাসান মির্জা স্যার, উনি নখ দেখে রুগী দেখতেন, অনেকে জিহ্বা দেখে রুগী দেখে, অনেকে পায়ের নখ দেখে, হাতের নখ দেখে, বিভিন্ন পর্যায়ে দেখে রুগী দেখেন। কিন্তু ওই দেখার বা দর্শনটি নিয়ে আসতে তার কিন্তু অনেক দিন তৈরি হয়েছে। ডাক্তার হাসান মির্জা তৈরি হতে কিন্তু একদিন সময় লাগেনি, দীর্ঘদিন তৈরি হয়েছে। ওনার
ওই মতিলাল মুখার্জির কাছে উনি দীর্ঘ 12 বছর দাঁড়িয়েছি, কথা বলেন, শুধু দেখেছেন, অবজার্ভ করেছেন, তৈরি করেছেন। বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামে প্রতি বুধবারে যেমন ডাক্তার নজরুল ইসলাম স্যার এখন যে সাইন দেখে রোগ লক্ষণ বা রোগী চেনা, দেখেন এটি কিন্তু একদিনে সম্ভব নয়। এই চোখটি তৈরি করতে উনি পর্যায়ক্রমে স্যার বলে যাচ্ছেন, এই জায়গাটি কিন্তু একদিনে তৈরি হয়নি। স্যার আজকে বয়সের শেষ প্রান্তে এসে সে কিন্তু এই জায়গাটি আমাদের সামনে উপস্থাপন করছে, আর জীবনের সকল জ্ঞান কিন্তু আমাদেরকে দিয়ে যাচ্ছে। কিন্তু আমরা নতুন চিকিৎসক হয়ে যদি আমি মনে করি যে না, আমি প্রতিদিন 100 রোগী দেখবো, 200 রোগী দেখবো, এটা কি আসলেই আমার পক্ষে সম্ভব? হ্যাঁ সম্ভব, সেটা হোমিওপ্যাথি মতে হয়তো বা না, অহোমিওপ্যাথি। আমি 1-2টি লক্ষণ দেখে তাকে শুধু ওষুধ দিলাম, হয় সে ভ্যালিয়েশন পেল, না সাপ্রেশন। কিন্তু আমি বা আপনি যারা আজকে তারাও ওই জায়গাটি অর্জন করতে পারবো যদি হোমিওপ্যাথির প্রতি আমাদের অগাধ জ্ঞান অর্জন করতে পারি, আমরা যদি অধ্যাবসায় করতে পারি, আমরা যদি সাধনা করতে পারি, তাহলেই কিন্তু আমরা এক চোখ দিয়ে ব্যাপটিসিয়া রোগীকে চিনতে পারবো, এক চোখ দিয়ে জেলসিমিয়ামের রোগীকে চিনতে পারবো, এক চোখেই আমরা রাস্টক্সের রোগীকে চিনতে পারবো, এক চোখ দিয়ে আর্নিকা রোগী। আমি অনুরোধ করব এখানে যারা আছেন, যারা সিনিয়র আছেন, ওনারা তো অনেক অভিজ্ঞ, আমার মতো যারা স্বল্প জ্ঞানী মানুষ আছেন, তারা এই জায়গাটা একটু অনুধাবন করার চেষ্টা করবেন যে না, আমাদেরকে আসলে সাধনা করতে হবে। 1টি বা 2টি জায়গায় অল্প বয়সী আমরা ওই জায়গাটি অর্জন করবো, এটা যেন আমাদের পক্ষে, বা চেষ্টা করি, কিন্তু এখনই আমরা ওই প্র্যাকটিস যেন। তাহলে ব্যাপটিসিয়া রুগীকে মূলত আমরা প্রথমে দেখেন, এটি সাধারণত বৃদ্ধদের ক্ষেত্রে উপযোগী। আমরা আসলে এই কনস্টিটিউশনটা পিছনে বলার একটু কারণ আছে, কিছু লক্ষণ আমরা এই জায়গা থেকে আগেই উল্লেখ করেছি, তারপরেও পরবর্তীতে আমরা এই লক্ষণগুলো একটু বলছি। কারণ কনস্টিটিউশন আসলে আমরা কি দেখবো সাধারণত ওল্ড এজের পেশেন্টের, কারণ কি ইয়াং এজের পেশেন্টদের ক্ষেত্রে যে ব্যবহার করা যাবে না তা কিন্তু নয়, কিন্তু ওল্ড এজের পেশেন্টদের ক্ষেত্রে কেন, তার এই অ্যাকুইটনেস বা অ্যাকুইটিসিটিটা, তাকে দুর্বল করার ভাবটা ওল্ড এজের পেশেন্ট, যাদের ভাইটাল ফোর্স, ভাইটাল প্রিন্সিপাল কম বা ইমিউনিটি পাওয়ার কম, তাদের কিন্তু দুর্বল করে ফেলে গেছে। দেখেন আজকে করোনা অনেকের ক্ষেত্রে হচ্ছে, কোভিড অনেকেই আক্রান্ত করছে, কিন্তু সবাই কি আসলে মারা যাচ্ছি? সবাই কি একই রকম সিমটম প্রকাশ করছি? সবাই কি মানে হসপিটালে ভর্তি হচ্ছে? সবারই কি শ্বাসকষ্ট হচ্ছে? না। কারণ আপনার যদি ভাইটাল ফোর্স ভালো থাকে, আপনি ভালো থাকছেন। যার ভাইটাল ফোর্স ভালো থাকছে না, সে হসপিটালাইজ হচ্ছে, তার শ্বাসকষ্ট দেখা দিচ্ছে, অনেকে মারা যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই ব্যাপটিসিয়ার কন্ডিশনটা তৈরি করার মতো উপযোগী যে পেশেন্ট, সেটির ক্ষেত্রে আমাদের যে বৃদ্ধ বয়সী মানুষ, এদের জন্য খুবই উপযোগী। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা আসলে কিভাবে দেখব ব্যাপটিসিয়া রোগীদের মুখ মন্ডল, আসলে দেখবেন যে অনেক সময় ডার্ক রেড, কালচে লাল, ফ্লাস্ট, উজ্জ্বল রক্তিম বর্ণের, ঠিক আছে, রক্তিম বর্ণের বিষণ্ণ ডাস্কি ফেস বলা হয়, এরকম দেখতে হয়। বিশেষ করে উজ্জ্বলতা এবং ডার্ক রেড এই জায়গাটির ক্ষেত্রে দেখবেন যে ব্যাপটিসিয়ার যে পেশেন্টদের মুখের ছবি, এটা সাধারণত কালচে ভাবটা বেশি থাকে। একেবারে উজ্জ্বল লাল ভাবের ছবি কিন্তু ব্যাপটিসিয়ার পেশেন্টদের থাকে না, সাধারণত কালচে ভাবে, যেমন বেলেডোনার পেশেন্টদের মুখ টকটকে লালের মতো থাকে। ঠিক আছে, এবং এই রোগীটা সাধারণত বোকাশোকা, বোধ বুদ্ধি জ্ঞানহীন, এবং এর আচরণ অনেক সময় মাতাল। আমরা মদ খেলে মানুষ যেরকম মাতালের মতো আচরণ করে, মাতালের মতো থাকে। ঠিক আছে, মুখের মধ্যে ক্ষত থাকে এবং এই ক্ষত থেকে প্রচুর পরিমাণে দুর্গন্ধ বের হয়। ব্যাপটিসিয়া রোগীদের মুখের ক্ষত, আলসারেশন অফ মাউথ, এটি খুব প্রমিনেন্ট সিমটম, এবং তার এই মুখের গন্ধ থেকে, এই ক্ষত থেকে প্রচুর পরিমাণে দুর্গন্ধ, ইভেন এমনকি তার যে নিঃশ্বাস, এই নিঃশ্বাসটি প্রচুর দুর্গন্ধ, এবং রোগীগুলো খুব দ্রুত অবসাদগ্রস্ত হয়ে যায় এবং শক্তিহীন হয়ে পড়ে। এত অবসাদ, শক্তিহীন, খুব কম মেডিসিনেই আছে। হ্যাঁ, অনেক মেডিসিনে আছে, তবে যেমন অ্যাসিড ফস, জেলসিডিয়াম, ঠিক আছে, কমন কিছু মেডিসিন, অনেক মেডিসিন। কিন্তু ব্যাকটেরিয়া তো প্রচন্ড, কারণ এর
অ্যাসিডিটিটা এত দ্রুত এই পেশেন্টকে এত দ্রুত ডিস্ট্রয় করে ফেলে, ভাইটাল ফোর্সকে এত নিচে নামিয়ে দেয়, যেটা আমাদের রোগীগুলো মৃত্যু মুখে পতিত হয়। যেমন আমরা প্রথমে একটি কথা বলেছিলাম যে টাইফয়েড ফিভার, দেখেন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ব্যাকটেরিয়া লো পটেন্সি লো পাওয়ারের ওষুধ কোন রোগীর উপরে যদি প্রয়োগ করা হয়, যেটা দেখা গেছে পরবর্তীতে ব্যাকটেরিয়া যাদের উপর প্রয়োগ করা হয়েছে তাদের মধ্যে টাইফয়েড ফিভারের জন্য যে ব্যাসিলাইটা থাকে, যে ব্যাসিলাইটা দায়ী, সেই ব্যাসিলাই কিন্তু এর মধ্যে পাওয়া যায়। ঠিক আছে, ব্যাকটেরিয়ার প্রয়োগ করলে টাইফয়েড জ্বরের জন্য যে জীবাণুটা দায়ী, সেই জীবাণু প্রয়োগ করলে যে অবস্থাটা তৈরি হয় সেই অবস্থাটা কিন্তু আমরা ব্যাকটেরিয়া প্রয়োগ করলে, লো পটেন্সিতে প্রয়োগ করলে আমরা এর রক্তের মধ্যে আমরা পেতে পারি। এটি আপনারা যেমন হোমিওপ্যাথিক ড্রাগ পিকচার টাইলারের বইতে পাবেন। ঠিক আছে, এবং টাইলারের বইয়ে ব্যাকটেরিয়া মেডিসিনে দেখবেন অনেকগুলো লেখকের করে কেন্ট, ন্যাশ, ঠিক আছে, তারপরে এনসাইক্লোপিডিয়ার বিভিন্ন উদাহরণ থেকে এই জায়গাগুলো কিন্তু আমাদেরকে দেখাতে দিচ্ছে। আমরা এখন আসছি মানসিক, আমরা কি পাবো আসলে ব্যাকটেরিয়া পেশেন্টের। এই ব্যাকটেরিয়া পেশেন্ট আসলে মেন্টালি খুব রেস্টলেসনেস, অস্থির থাকে। যদিও দেখেন অস্থির সে কখন হচ্ছে, একটা জিনিস অসরতা তার মধ্যে থাকে, সে খুব দুর্বল থাকে, ড্রাউজিনেস থাকে, তন্দ্রাচ্ছন্ন ভাব থাকে, ঠিক আছে, অসারতা তার মধ্যে থাকে, এবং সে বোধ বুদ্ধি জ্ঞানহীন থাকে, সে প্রচন্ড ঘুমের মধ্যে থাকে। এবং আরেকটি কথা দেখেন, সে যখন কথা বলে ঘুমের মধ্যে তাকে যদি কিছু জিজ্ঞেস করা হয় তাহলে সে অনেক সময় অর্ধেক সেন্টেন্স বলার পরে মানে পুরো সেন্টেন্সটি অনেক সময় বলতে পারে না, না বলেই সে কিন্তু ঘুমিয়ে পড়ে। এটি কিন্তু ব্যাকটেরিয়া পেশেন্টদের মধ্যে আছে। জেলসিমিয়ার পেশেন্ট গুলো কিন্তু খুব বিরক্তি বোধ করে, ঠিক আছে, ব্রায়োনিয়ার পেশেন্ট গুলো খুব বিরক্তি বোধ করে তাকে কোনো কিছু জিজ্ঞেস করলে, এতটাই তন্দ্রাচ্ছন্ন ভাব থাকে এদের মধ্যে। ঠিক আছে, এদের মধ্যে অচেতন ভাব, বিভ্রান্তি, কনফিউশন বলা হয়। ব্যাকটেরিয়ার মানসিক লক্ষণের মধ্যে কনফিউশন বা বিভ্রান্তি, বিষণ্ণতা বোধ, ঠিক আছে, এবং দেখবেন যে যারা মদ পান করে ড্রাঙ্কার বলা হয়, ঠিক আছে, এই ড্রাঙ্কারদের মধ্যে যেরকম একটা মাতলামি করে, এই মাতালতার বা মাতলামি ভাব কিন্তু আমাদের ব্যাকটেরিয়া রোগীদের মধ্যে। আর মানসিক লক্ষণের মধ্যে আমরা তো বললামই যে তার দেহের বিভিন্ন অংশগুলো বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় থাকে, সে সেগুলোকে খুঁজতে থাকে, ঠিক আছে, তার মধ্যে একটা ইলিউশন তৈরি হয়, বিভ্রম তৈরি হয়, তার শরীরটি যেন দুই ভাগে ভাগ হয়ে গেছে, দুটি শরীর হয়ে গেছে, ঠিক আছে, ইভেন তার শরীরগুলো যেমন তিনটি ভাগ, সে এক জায়গায় করতে পারে না, সে চেষ্টা করছে, সে পারছে না, বারবার বিছানা ফোটাচ্ছে, ঠিক আছে, এরকম একটি অবস্থা কিন্তু ব্যাকটেরিয়ার মধ্যে তৈরি। ব্যাকটেরিয়ার মানসিক দুর্বলতা এতটাই, সে তার চিন্তা করার মতো ক্ষমতা থাকে, সে চিন্তা করবে, তার মধ্যে একটা শক্তি, চিন্তা করার শক্তি, ইচ্ছা করার মতো শক্তিও তার মধ্যে থাকে, সে কোনো কাজ করতে চায় না আসলে, সে শারীরিক এবং মানসিক কোনো কাজই সে করতে চায় না, বলে অ্যাভারশন টু ওয়ার্ক, রেপার্টরিতে এভাবেই থাকে। এবং তার মধ্যে কোনো মনোযোগ থাকে না, একেবারে অমনোযোগী, ঠিক আছে, উদাসীন, অনীহা, এই কথাগুলো আসলে একেবারে কমন। যেহেতু তার দুর্বলতা বেশি, সেক্ষেত্রে তার এই লক্ষণগুলো কিন্তু আসাটা স্বাভাবিক। ওই যে তার দেহে সে নিজেকে দুটি ভাগে ভাগ মনে করছে, তার দেহকে দুটি মনে করছে, তার দেহগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, সে হাতড়িয়ে হাতড়িয়ে গোছানোর চেষ্টা করছে, এই জায়গাগুলো, এই ডিলিউশন গুলো আপনারা বোঝার চেষ্টা করবেন। এবং ব্যাকটেরিয়া রোগী আসলে বললাম সে পারে না কাজ করতে, কাজ করার অনীহা, এটা তার মানসিক লক্ষণের মধ্যে। আসলে আমরা বললাম যে সিমটম কিভাবে প্রডিউস হয়, আমরা প্যাথোজেনেসিস যে কথাটা বলছিলাম, প্যাথোফিজিওলজি, ফিজিওপ্যাথোলজিক্যাল চেঞ্জ, রোগীর মধ্যে প্যাথোজেনেসিস, রোগ লক্ষণ তৈরি হওয়ার যে প্রবণতা, আমরা বললাম সেপটিক কন্ডিশন তৈরি করে। তাহলে ব্যাকটেরিয়া আমাদের
কি করে, শরীরের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করে। ব্যাকটেরিয়া প্রুভিং করলে ডিসঅর্গানাইজেশন বলা হয়, শরীরের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে এবং সে ব্লাডকে, আমাদের যে ব্লাড, এই ব্লাডকে ডিকম্পোজ করে ফেলে, পচিয়ে ফেলে। তার জন্য ব্লাড পচে গেলে কি সেপটিক বা সেপসিস কন্ডিশন তৈরি হয়। এবং এর মধ্যে তখন যখন এগুলো তৈরি হয় তখন একটা পচনশীল অবস্থা তৈরি হয় এবং তার মধ্যে একটা লো গ্রেড ফিভার তৈরি হয়। লো গ্রেড ফিভার, সেই লো গ্রেড ফিভারটা টাইফয়েড, প্যারাটাইফয়েড বা ডিসেন্ট্রি যে কোনো কন্ডিশনে তৈরি হতে পারে। সাধারণত ওই যে লক্ষণগুলো, সেপসিস, দেখেন ব্যাকটেরিয়ার পেশেন্টদের ক্ষেত্রেও একটা সেপটিক কন্ডিশন বা সেপসিস অবস্থা তৈরি হয়। এটা হচ্ছে ব্যাকটেরিয়া রক্তটাকে পচনশীল ক্রিয়ার মধ্যে সে নিয়ে যায়, যার জন্য ব্যাকটেরিয়া রোগীগুলো এত মানে প্রস্ট্রেশন, এত দুর্বলতা, এত অবসন্নতা তৈরি হয়, যেটা অন্য মেডিসিনের মধ্যেও খুঁজে পাওয়া খুব কঠিন হয়। আমরা সাধারণত ব্যাকটেরিয়া যে জ্বরের কথা বলছি, টাইফয়েড জ্বর, ইন্টেরিক ফিভারের কথা বলছি, এটা হোমিওপ্যাথিক্যালি প্রুভিং এর আগেও এই ওষুধটি এই ওয়াইল্ড ইন্ডিগো গাছের ছাল থেকে রস তৈরি হতো, সেটা ব্যাকটেরিয়াতে এই টাইফয়েড ফিভারে ব্যবহার হতো। ইভেন হোমিওপ্যাথিক্যালি ইউজেও আমরা অনেক সময় টাইফয়েড, ইভেন দেখেন বার্নেট, ডক্টর বার্নেট কি বলছেন, উনি ব্যাকটেরিয়াকে কিং অফ দ্য টাইফয়েড মেডিসিন বলছেন। ব্যাকটেরিয়া ইজ দ্য কিং অফ অল রেমেডি ফর টাইফয়েড। সকল টাইফয়েডের ওষুধ, সেই টাইফয়েডের ওষুধগুলোর মধ্যে সে একে রাজা বলছেন। কারণ কি, এর মধ্যে ড্রাউজিনেস তৈরি হয়, স্টুপিড কন্ডিশন তৈরি হয়, তার যে অবসন্নতা বোধ আসে। দেখেন টাইফয়েডের জ্বরের টেম্পারেচার আমরা বলি সিঁড়ির মধ্যে স্টেপ ডাউন, স্টিয়ার, সিঁড়ি যেমন উপরে ওঠে এরকম। এর জ্বরও দেখবেন প্রথমে কম থাকে, ধীরে 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 বাড়তে থাকে এবং দ্রুত বাড়তে থাকে। টাইফয়েডের যদি আজকে 101 থাকে, কালকে দেখবেন 103, তারপরের দিন 105, এরকম ভাবে সিঁড়ি বেয়ে বেয়ে যেরকম ওঠে, এরকম অবস্থা তৈরি। এবং ওই যে দুর্বলতা বোধ, এই দুর্বলতা বোধের কারণে দেখবেন আমরা বলি যে তার লকজা, মানে মাড়ি ঝুলে যায়, ঠিক আছে, সে শুয়ে শুয়ে বিড়বিড় করে বকতে থাকে, জ্বরের মধ্যে বিছানা খুঁড়তে থাকে, জ্বরের মধ্যে সে হাতড়াতে থাকে। ওই যে হাতড়ানোর কারণ কি, তার শরীরগুলো মনে হয় যে অনেকগুলো অংশে বিভক্ত হয়ে গেছে। এই জায়গাগুলো আমরা টাইফয়েড ফিভারে পাবো। এবং অ্যাপেন্ডিসাইটিস হয়, সেই ক্ষেত্রেও ওখানে অ্যাপেন্ডিক্সের ইনফ্লামেশন হলে অ্যাপেন্ডিসাইটিস হয়। সেখানেও কিন্তু আমরা এই লক্ষণটি বিচার করে আমরা ব্যাকটেরিয়ার অন্যান্য লক্ষণ যদি থাকে তাহলে আমরা অবশ্যই ব্যাকটেরিয়াকে বিচার করতে পারবো। ঠিক আছে, তাহলে ব্যাকটেরিয়াকে আমরা যদি চিন্তা করি এই জায়গাগুলো থেকে, একটা মূল পিকচার আপনাদের সামনে যদি তুলে ধরতে চাই আবারও, মানে এখন বিশ্লেষণ ধর্মী অনেক কথা বলেছি, আমি সংক্ষেপে এই কথাগুলোর মূল মূল জায়গাগুলোকে আবার একটু বলছি। ব্যাকটেরিয়ার মধ্যে একেবারে একটা অচৈতন্য অবস্থা তৈরি হয়, সে কথা বলতে গেলে ঘুমিয়ে পড়ে যায়, উত্তর দিতে গেলে সে পারে না এবং মাঝপথে ঘুমিয়ে যায়, অনেক সময় ভুল বলে এবং তাকে না জাগানো পর্যন্ত সে প্রচন্ড ঘুমের মধ্যে থাকে। আমি বললাম প্রশ্নের জবাব দেওয়ার সময় মাঝখানে এবার সে যেন ঘুমিয়ে যায়, তাকে জাগানোর সকল চেষ্টায় যেন বৃথা হয়, সে এতটাই ঘুমের মধ্যে। চিন্তার ক্ষেত্রে তার বিভ্রান্তিময় অবস্থা থাকে, ডেরাম থাকে এবং সেটা মাতালদের মতো, ঠিক আছে, ড্রাঙ্কার্ড, ঠিক আছে। অনেক ক্ষেত্রে দেখেন রোগী ঘুমাতে পারে না। কেন ঘুমাতে পারে না? তার কারণ কি, সে নিজেকে নিজের মধ্যে রাখতে পারে না, তার দেহগুলোকে সে মনে করে ছড়িয়ে ছিটিয়ে আছে, বিক্ষিপ্ত টুকরো টুকরো করে আছে, সে সেগুলোকে একত্রে করার জন্য সে হাত তাড়াতে থাকে, বিছানা করতে থাকে, বিছানা থেকে শুয়ে থাকলে একবার ওদিকে আর একবার ওদিকে
সে হাত ছুঁড়ে ছুঁড়ে সে এগুলোকে নিয়ে আসতে থাকে। তার মানসিক পরিশ্রমের মানে অ্যাভারশন বা বিতৃষ্ণা থাকে। তার মানে ওই মানসিক কাজ করার বা সে কাজ করবে এই এই ভাবনাটুকু ভাবতে তার মধ্যে সে চায় না। তার মন এতটা দুর্বল, ঠিক আছে। তার চোখের পাতা, আমরা বলি এই যে আইরিশ গুলো কাঁপতে থাকে, চোখের পাতাগুলো দেখবেন সে ঘুমের সময় চোখ তুলে তাকাতে যে পড়ে যায়, চোখের পাতাগুলো পড়ে যায়, ঠিক আছে। দাঁতে ময়লা জমে থাকে, জিহ্বায় ময়লা জমে, ক্ষতযুক্ত হয়ে যায়, চেহারাটা ফ্যাকাশে হয়ে যায়, ঠিক আছে। তার মধ্যে অন্ধকারাচ্ছন্ন রক্তস্রাবের ভাব থাকে, মুখে দুর্গন্ধ থাকে, মুখে দুর্গন্ধ মার্কেও আছে, ঠিক আছে, বলা হয়। টনসিল এবং সফট প্যালেট ফুলে যায়। সাধারণত এই গলার ক্ষত বা ব্যথা থাকে না। গলার মধ্যে কালচে কালো একটা অস্বাভাবিক গলার থ্রোটে ব্যথা থাকে না, গলায় তার ব্যথা থাকে। শুধুমাত্র খাবার, লিকুইড খাবার